ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। এবারের প্রচারে কি কি বলবো আমরা, সেটাই আমার সঙ্গে রাহুলের শেষ কথা। মধ্যিখানে বরানগরে শতরূপ কেঁদে ফেলেছিল, বলেছিল এই পাশে রাহুল তার থাকার কথা। এটা একটা দুর্ঘটনা, ষড়যন্ত্র নয়। আমার দৃঢ় ধারণা লীনা গাঙ্গুলি বা শৈবাল ব্যানার্জি যদি ওখানে থাকতেন, উপস্থিত থাকতেন, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। আমার বাবা মা অধিকাংশ সময়, আমি যখন বড় হচ্ছি সেই সময়টা অধিকাংশ সময় আন্ডারগ্রাউন্ডে থাকতে বাধ্য হয়েছে। আমাকে অন্যান্য বাড়িতে আমি বড় হয়েছি বলতে গেলে। পাড়ায় সিআরপিএফ ঢুকে গেছে, তারা খুঁজছে কিশোরায় সন্ধ্যা সেনের ছেলে কোথায় আছে। তারা খবর পেয়েছে, কারণ নকশালরা খবর দিয়েছে, কংগ্রেসিরা খবর দিয়েছে। আমাকে ধরতে পারলেই বাবাকে ধরে ফেলবে, কিশোরায় সেন এবং সন্ধ্যা সেন। ইম্পা থেকে ঠিক করে দেওয়া হয়েছিল যে কোন কোন সিনেমা কোন কোন সময়ে আসবে, যেটাকে আমরা ব্যান্ড কালচার বলছি। এটা কেন শুরু হলো? আমি নাম বলবো না, ইচ্ছে করেই বলবো না, খুবই প্রতিষ্ঠিত বড় নির্দেশক তিনি। আমি দেখতে বিচ্ছিরি, আমি কালো, এই কারণের জন্যই তিনি আমাকে দিনের পর দিন সিনেমায় নেন। আমরা একদিন কাজ না করলে টাকা পাই না। এবার আমি হয়তো 10 টাকা পাই, আরেকজন হয়তো 3 টাকা পায়, আরেকজন হয়তো 7 টাকা পায়, আরেকজন হয়তো 100 টাকা পায়, কিন্তু আদতে সে দিন মজুর। কিন্তু আর আমাদের টেকনিশিয়ানরা তো একেবারেই দিন মজুর। চারপাশে ভোটের মরশুম, বাড়ছে গরম এবং রোদের তীব্রতা। আর আজ যার সঙ্গে কথা বলবো, তার অভিনয়, তার ব্যক্তিগত মতাদর্শ এবং রাজনৈতিক চিন্তন ঠিক ততটাই তীব্র। কখনো ক্যামেরার সামনে, কখনো মঞ্চে এবং কখনো রাজনৈতিক মত প্রকাশে তিনি একই রকম সহজ এবং সাবলীল। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা চন্দন সেন। দাদা, টলি টাইমে আপনাকে স্বাগত। রাহুল দা, আপনার সঙ্গে একই মতাদর্শের, একই পন্থায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ ছিলেন। তো রাহুল দা চলে গেছেন। ভোটের প্রচার, আলোচনা, একই মিছিলে হাঁটা এবং সভা, অনেক ক্ষেত্রেই আপনারা একসঙ্গে থেকেছেন। তো রাহুলদাকে মিস করছেন নিশ্চয়ই। আর কি কি বিষয়ে আলোচনা হয়েছিল? রাহুলকে তো শুধুমাত্র আজকে ভোটের প্রচারের জন্য মিস করছি তা নয়। যেমন মধ্যিখানে বরানগরে সায়নদ্বীপের জন্য বেরিয়েছিলাম, শতরূপ ছিল, বিমল চক্রবর্তী ছিলেন, জ্যাক ছিল। শতরূপ কেঁদে ফেলেছিল, বলেছিল এই পাশে রাহুল তার থাকার কথা। আমার এই সিরিয়ালটাতেই যাওয়ার ব্যাপারে আমার নাম জমা পড়েছিল আর্টিস্ট ফোরাম এবং টেকনিশিয়ান স্টুডিওতে, মানে আর্ট ফেডারেশনে। আজকাল কে কে কোন কোন অভিনেতা যাচ্ছে, তাদের কি নাম ধাম, সেটা সব জমা দিতে হয় এখন। সেই সূত্রেই আমি জানতে পেরেছিলাম যে আমাকে ওরা এই নতুন, আগের যখন ভোলে বাবা পার করে গা সিরিয়াল হচ্ছিল, তখন আমি একটা চরিত্রে অভিনয় করছিলাম। পরে একটা দীর্ঘ সময় আমি ছিলাম না। তারপরে আবার শুনলাম যে এই নতুন যেভাবে যে হচ্ছে রাহুলকে নিয়ে, তাতে নাকি আমাকে একটা চরিত্রে অভিনয় করার জন্য, সেই জন্য রাহুল যাওয়ার আগের দিন রাত্রির বেলাতে পর্যন্ত, এছাড়া রাহুলের অভিনীত এবং রাহুলের ধারণা নিয়েই তৈরি করা নাটক যে জানলাগুলোর আকাশ ছিল, সে নাটকটা দেখতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেই নাটক নিয়েও আমার সঙ্গে এক রাত্রির নয়, 2 রাত্রির, সন্ধ্যাবেলার দিকে, রাত্রিবেলার দিকে ফোন করে আলোচনা করা নাটক নিয়ে, অভিনয় নিয়ে। এবং যে দিন ওরা যাবে সেদিনকে ওদের ধারণা ছিল আমিও যাচ্ছি, যেদিন নয় তার আগের দিন। ফলত একটা আলোচনা চলছিল যে এবারের প্রচারে কি কি বলবো আমরা, কি কি পয়েন্টস সাজাবো, সেই নিয়েও রাহুল কথা বলেছিল আমার সঙ্গে। সেটাই আমার সঙ্গে রাহুলের শেষ কথা। কিন্তু রাহুল কেবলমাত্র একজন ওই রাজনৈতিক সমর্থক নন,
তো কর্মী নয়, আমার মতোই সে কর্মী নয় বা সদস্যও নয়, আমরা সমর্থক, এবং সেটা সিপিআইএমের সমর্থক। কিন্তু রাহুলের তো সেটা একমাত্র পরিচয় নয়। রাহুল একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা, এবং তার সঙ্গে সঙ্গে একজন গল্প লেখক, সুগল্প লেখক, প্রাবন্ধিক, সুতরাং এবং অত্যন্ত জনপ্রিয়, মানে লেখার জগতেও খুব জনপ্রিয় হয়ে উঠছিল। এবং ওর যে সহজ কথা, যেটা একটা পডকাস্ট ও করছিল, বহুদিন বাদে একটা পডকাস্ট, যে পডকাস্টে যারা দেখছিলেন তারা মানে এতটাই জনপ্রিয় হয়েছিল, তার কারণ রাহুলের প্রজ্ঞা এবং তার সঙ্গে সঙ্গে যাদের ও ইন্টারভিউ করছে তাদের প্রজ্ঞা। একটা সহজ কথা, একটা এমন সহজভাবে বলতে গেলে প্রজ্ঞাবান একটা পডকাস্ট হচ্ছিল, যেটা আমি এখন জানি না কিভাবে হবে বা কিভাবে করবে, কারণ প্রশ্নকর্তার ওপর নির্ভর করে তো, যে যিনি যাকে প্রশ্ন করা হচ্ছে তাঁরা আলোচনাটা কিভাবে করবেন। সেখানে রাহুলের না থাকাটা আমি জানি না, সহজ কথা, এখন কারা কিভাবে করবেন, হবে হয়তো। কিন্তু আমার প্রায় বছর 20 বন্ধু, আমার থেকে অনেক ছোট কিন্তু বন্ধু, যে আমাকে রাত 2টোর সময়ও ফোন করতে পারে, আবার সকাল 6টার সময়ও ফোন করতে পারে, যখনই কোনো নতুন বই, নতুন সিনেমা, নতুন ভাবনা, আমরা দুজনেই দুজনকে ফোন করতাম। সেক্ষেত্রে রাহুলের চলে যাওয়াটা একটা এতগুলো দিন হয়ে গেল, প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল, এখনও সমস্যা হয়। রাহুল দা শুধুমাত্র একজন রাজনীতির সদস্য নন, তিনি একজন বড় অভিনেতা। তো রাহুল দা চলে যাওয়ার পর আমরা দেখেছি যে আর্টিস্ট ফোরামের বারবার বৈঠক ডাকা, বারবার মিটিং করা হয়েছে, সেখানে বুম্বাদা নিজে উপস্থিত ছিলেন। তো কতটা বা কতটা সব কিছু স্বাভাবিক হয়েছে বলে মনে হচ্ছে? আমি দীর্ঘদিন ধরে, মানে আমার প্রায় 40 বছর হয়ে গেল এখানে, সামান্যই সময়, কিন্তু সেখানে আমি 30 বছর আগে একবার দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতৃত্ব দিতে, এইবার আর একবার দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতৃত্ব দিতে। এই এক অভূতপূর্ব নেতৃত্ব আমি চোখের সামনে দেখতে পেলাম, যে একজন মানুষ, তিনি 14 দিন নিজের কাজকর্ম ভুলে সকাল 11টায় দোতলা থেকে নেমেছেন, রাত 2টো পর্যন্ত শুধু এই নিয়ে পড়ে থেকেছেন, এবং সবচাইতে আগে এনশিওর করার চেষ্টা করেছেন লিগালি যাতে কোনো রকম অসুবিধে না হয়। এবং তার থেকেও বড় কথা, সাধারণত আর্টিস্ট ফোরামের ব্যাপারে ফেডারেশন খুব একটা আসে না, কিন্তু এখানে উনি সবাইকে একটা জায়গায় জড়ো করতে পেরেছেন। আমি গোড়াতেই আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা দুর্ঘটনা, এটা কোনো অবস্থাতেই কোনো ষড়যন্ত্র নয়। এবং যারা, যে প্রোডাকশন হাউস এইটা ক্ষেত্রে এটা ঘটলো, আমি তাদের সঙ্গে 20-22 বছর ধরে কাজ করি, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং যারা এই 20-22 বছরে অভিনয় করেছেন তারাও দায়িত্ব নিয়েই হয়তো বলবেন, যে এখানে কোনো আর্টিস্টকে কখনো আউটডোরের, বিশেষ করে তাদের অসুবিধে হবে থাকা, খাওয়া বা শুটিং চলাকালীন কোনো রকম অসুস্থতা, এগুলোতে কখনো এরা মানে গুরুত্ব দেয়নি, এমন জায়গায় কোনো দিন হয়নি। অত্যন্ত গুরুত্ব দিয়ে এরা অভিনেতা এবং টেকনিশিয়ানদের জায়গা করে দিতেন। এইটা একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে দায়টা কাউকে নিতে হবে।
সেই দায়টা যতক্ষণ না কেউ নিচ্ছেন যে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা তার দায় নিচ্ছি। আমার দৃঢ় ধারণা লীনা গাঙ্গুলি বা শৈবাল ব্যানার্জি যদি ওখানে থাকতেন, উপস্থিত থাকতেন, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এর আগে এমন এমন সামান্য ঘটনা ঘটেছে, কারো হাত কেটে গেছে, কারো পায়ে আঘাত লেগেছে, কারো মাথায় আঘাত লেগেছে, তাতে এরা দুজনেই অত্যন্ত সিরিয়াসলি রিয়্যাক্ট করেছেন যে কেন এরকম ঘটবে, কেন তোমরা একজন অভিনেতার ক্ষেত্রে গুরুত্ব দেবে না, বা একজন টেকনিশিয়ান সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে কিভাবে হাসপাতালে যাওয়া যায়, অন স্পট তাদের চিকিৎসা করা যায় তার ব্যবস্থা করেছেন। সুতরাং এটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওই দিন সারা দিন ধরে যে ধরনের কমেন্টস এসেছে এই প্রোডাকশন হাউস থেকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভীষণ রকমভাবে বিভ্রান্তিকর। তো সুতরাং সেটার দায় তো কাউকে নিতে হবে। আমরা আর্টিস্ট ফোরামের তরফ থেকে তো শুধুমাত্র আর্টিস্টদের কথা চিন্তা করিনি। সেদিনকে যে নুলিয়া ছেলেটিকে 12টার থেকে 6টা পর্যন্ত, যেহেতু সমুদ্রের জলে অ্যাঙ্কেল মানে পা ভেজানো অবস্থাতেই শুটিং হয়, আমাদের আপনারা যে সমস্ত দেখেন জলকেলি করছে সমস্ত হিরো হিরোইন, তারা কিন্তু কোমর জলের বেশি কোথাও যান না, এ সর্বজনবিদিত। কোথাও কোনো ডিপ সিতে নিয়ে গিয়ে তাদের মানে জলের মধ্যে নামিয়ে বিপজ্জনক অবস্থায় তাদের, মানে এরা তো কেউ বুলা চৌধুরী নন, বা আমাদের যে সমস্ত এই যে সদ্য একটি মেয়ে সাঁতার কেটে আজকে বিশ্বজয়ের করলেন, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করলেন, এরা তো কেউ তা নন। সুতরাং সেটার কথা সবাই জানেন, সব প্রডিউসারই জানেন, এবং প্রডিউসার তো নিজের ক্ষতি, যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে তো তার নিজের ক্ষতি। সুতরাং কেউ তো সেই ক্ষতিটা হোক চান না। সুতরাং সেই জন্যই সব রকমের প্রিকশন যে থাকে তা নয়, কারণ এ ধরনের দুর্ঘটনা তো ঘটে না, একাধবার ঘটে যায়। কিন্তু তা সত্ত্বেও একটি নুলিয়া ছেলে ছিল ওখানে, 12টা থেকে 6টা পর্যন্ত ছিল, এবং তাকে বলা হয়েছে প্যাক আপ। সে তার নিজের মতন ফিরে যাচ্ছিল, এবং আমাদের যে সমস্ত টেকনিশিয়ানস তারা মালপত্র গোছাচ্ছিলেন। বিষয়টা হলো, ছেলেটি যেই মুহূর্তে দেখতে পায়, ওই নুলিয়া ছেলেটি, যে ওরা যেহেতু এটা ড্রোন শট, 30 ফিটের মধ্যে কাউকে রাখতে পারা যাবে না, এবং ওদের কাছে কোনো রকম লেপেল নেই যে লেপেল থেকে ওরা নিজেদের বিপদ সংকেত পাঠাতে পারবেন। কিন্তু এই ছেলেটি যখনই দেখে যে একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছে, সে তখন চিৎকার করতে থাকে, এবং আমরা যতটুকু যা ওইখানে গিয়ে বুঝে যেটুকু বুঝেছি, এবং রাহুলের প্রায় ক্লাস 5 থেকে পড়া বন্ধুবান্ধব তারা তো গিয়েছিলেন, তাদের মধ্যে একজন আমাদের অভিনেতা, এই মুহূর্তে আমি তার সাথে অভিনয় করছি একটি সিনেমায়, সে সই করে দেহটা নিয়েছিল, সেও ওখানে দাঁড়িয়ে বুঝেছে পুরোটা, যে এই ছেলেটি যখন চিৎকার করছে তখন হাওয়ার উল্টো দিকে দাঁড়িয়ে চিৎকার করছে, সে চিৎকার গিয়ে পৌঁছবে না। যারা সমুদ্রে যান, সমুদ্রে গিয়ে বুঝতে পারেন যে হাওয়ার উল্টো দিকে কথা বললে কিচ্ছু শোনা যায় না, পাশের লোকও শুনতে পান না। কিন্তু আমাদের টেকনিশিয়ানরা সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছিলেন। 8 জন টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং রাহুল প্রথমে যে ওই মেয়েটি পড়ে যায়, তাকে তোলার সময় আবার একটা ঢেউ আসে, তখন রাহুল পড়ে যায়, এবং 1 মিনিটও মানে 1 মিনিটের কাছাকাছি জলের মধ্যে থাকে। কিন্তু রাহুল যেহেতু সাঁতার জানে না, সেহেতু সে জল খেয়ে ফেলে, এবং তার সঙ্গে সঙ্গে বালি ঢুকে যায়, এবং সেই বালি লাঙে চলে যাওয়ার জন্যই, তা না হলে রাহুল কিন্তু জল থেকে তোলার পর নিজেই বলেছে এক্ষুনি আমাকে হাসপাতাল নিয়ে চল, মানে সে সজ্ঞানে কথাটা বলেছে। এবার মাঝখানে কি ঘটেছে আমরা এখনও জানি না, কারণ ওড়িশা পুলিশ, যেখানে তালসারিতে শুটিং হয়েছে, সেখানে তাদের একটা বিরাট চড়ক মেলা হচ্ছে। সেই চড়ক মেলায় কয়েক লাখ মানুষ আসেন, ওটা একটা ওড়িশার একটা বড় ফেস্টিভ্যাল, আমাদের দুর্গা পুজোর মতন ফেস্টিভ্যাল।
ওড়িশা পুলিশ আমাদের রিকোয়েস্ট করেছেন যে এই ফেস্টিভ্যালটা আমাদের মিটে যেতে দিন, আমরা তারপরের থেকে তদন্ত শুরু করব। এবং সেটা তৎকালীন দীঘা, যে ওখানে যে তমলুক হাসপাতালের যে পুলিশের যে জায়গাটা, সেখান থেকেও একই কথা বলা হয়েছে। আমরা এখানে 0 এফআইআর করেছি এবং প্রিয়াঙ্কা একদম লিখে দিয়েছে যে এতৎ পরবর্তী যাবতীয় যা কিছু ঘটবে সবটা আর্টিস্ট ফোরাম হ্যান্ডেল করবে আমার তরফ থেকে। এই দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য কিন্তু আমরা এতবার এত রকমভাবে বলে যাচ্ছি যে এর পর থেকে যেন এরকম ধরনের দুর্ঘটনা না ঘটে, যেন ওখানে একটা ব্যবস্থা থাকে। সত্যি কথা বলতে কি আপনি বম্বে বলুন, কি আপনি বলুন, হ্যাঁ কিছু ওই ফার্স্ট এইডের একটা ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের সবচাইতে নিরাপত্তাহীনতায় যারা থাকেন তারা হচ্ছেন আমাদের স্টান্টম্যান, যারা বডি ডাবল করেন। তারা যে বিপজ্জনক সমস্ত শট দেন যা দেখে আপনারা খুব মোহিত হন, সেগুলো তো সব বডি ডাবল করে। হিরো খুব কম, তবে প্রসেনজিৎ চ্যাটার্জি এমন এমন সমস্ত স্টান্ট করেছেন যা বহু হিরোইনরা করতে ভয় পাবেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গটা হলো যে তারপরে আমরা একটা মিটিং ডেকেছি, সেখানে আমরা বলেছি যে কাউকে ব্যান করা হচ্ছে না, আমরা ব্যানের বিরুদ্ধে। এই যে আজকে আমরা কি মিস করছি, আমরা মিস করছি কবির নির্দেশনা, আমরা মিস করছি অনির্বাণ ভট্টাচার্যের অসাধারণ অভিনয়, আমরা মিস করছি ঋদ্ধি সেনের অসাধারণ অভিনয়। এটা তো কোনো সলিউশন হতে পারে না। এবং দেব যে খুব সঠিক অর্থে বারবার করে রিকোয়েস্ট করছে যে দয়া করে এটা তুলে নিন। আমরা ব্যানের বিরোধী, আমরা কাউকে বয়কটের বিরোধী। আমরা বলতে চেয়েছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি, কেননা এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করছে না। সুতরাং আমাদের কাছে এই মুহূর্তে আমাদের আর্টিস্ট ফোরামে আপনারা যদি যান, আপনারা যদি চান, তাহলে দেখতে পাবেন 850 অভিনেতা অভিনেত্রী তারা বলেছেন যে আমরা ভয় পাচ্ছি এদের সঙ্গে কাজ করতে। কিন্তু তার মানে এই নয় যে আজকে ম্যাজিক মোমেন্টস বা লীনা গাঙ্গুলি বা শৈবাল ব্যানার্জি তারা আজকে যদি দায় স্বীকার করে নেন, তাদের মতন প্রডিউসার এবং এতগুলো প্রোডাকশন তারা করেছেন এবং এত যত্ন নিয়ে করেছেন এবং আপনাদের আনন্দ দিয়েছেন, সেটার থেকেও তো আমরা বঞ্চিত হচ্ছি। এমন তো নয় যে, আর এর সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে যে ওখানে 170 জন টেকনিশিয়ানস আছে, তাদের পরিবার আছে, 56 জনের মতো অভিনেতা অভিনেত্রী আছে। তো আমরা চ্যানেলগুলোতে যখন দেখতে পেলাম কোনো 850 অভিনেতা অভিনেত্রী আমাদের বলে দিলেন, তখন আমরা চ্যানেলকে এতদিন আমরা চ্যানেলকে বলিনি, চ্যানেলকে আমরা বললাম যে দেখুন, আমরা আমাদের সদস্যরা এইটা দাবি করছে, এই দাবিগুলো যদি মানা হয়ে থাকে, কারণ আমরা প্রথমে একটা ইমেল করেছিলাম, সেই ইমেলের উত্তর এসেছিল, যে উত্তরটা আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না এবং প্রিয়াঙ্কার কাছে তো একদম গ্রহণযোগ্য ছিল না। সেই জন্যই কিন্তু আমরা এফআইআর, অনেকে তখন বলছিলেন আর্টিস্ট ফোরাম কী করছে, আর্টিস্ট ফোরাম কী করছে। আসলে কিছু মানুষ তারা কেবলমাত্র একটা উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছিলেন, কিন্তু একবারও ভাবছিলেন না যে এতগুলো মানুষের জীবন এবং জীবিকার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। যে ছেলেটি আজকে নির্দেশনার কাজ করছিল, সেই ছেলেটি কোথায় যাবে? তাকে তো আজকে কেউ হঠাৎ করে নির্দেশনার কাজে যুক্ত করবে না। যে অভিনেতা অভিনেত্রী ওখানে অভিনয় করছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি আপ্রাণ চেষ্টা করছেন, চ্যানেলের সঙ্গে বসে মিটিং করছেন যে এদেরকে কোথাও, আপনাদের এতগুলো সিরিয়াল চলছে, এদেরকে কোথাও, এরা খুব যোগ্য অভিনেতা অভিনেত্রী, এদেরকে কোথাও, আমাদের যে টেকনিশিয়ান তারা অত্যন্ত যোগ্য, তাদেরকে কোথাও একটা যাতে এই যে এগুলো চলছে তাদের মধ্যেই যাতে গ্রহণ করা যায়, চেষ্টা চলছে, চেষ্টা আমরা করছি। কিন্তু কিছু কিছু মহল থেকে যে একটা বাজে কথা চালানোর চেষ্টা হচ্ছে, বয়কট, ব্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনোটাই ঠিক না, 1 নম্বর। 2 নম্বর, এটা একটা দুর্ঘটনা, সেটা আমরা সকলে স্বীকার করে নিয়েছি এবং এটা একটা দুর্ঘটনাই,
কিন্তু এই দুর্ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার জন্য আমরা কয়েক দফা দাবি করেছি। এখন দেখুন, আমাদের যা প্রোডাকশন বাজেট, আমাদের প্রডিউসাররা যে বাজেটে কাজ করতে বাধ্য হন, সেখানে একজন ডাক্তারকে 7 দিনের জন্য নিয়ে গিয়ে বসিয়ে রাখা, তার যে ফিজ হবে সেই ফিজটা তো দেবে না। আর এইখানেই আমার ব্যক্তিগত একটা দাবি আছে। সেই দাবিটা হচ্ছে যে আমাদের এই সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপন থেকে শুরু করে এতগুলো জায়গা থেকে সরকার হিউজ রেভিনিউ আর্ন করেন। আমাদের এই নিরাপত্তার কারণে সরকার আমাদের যদি একটু সাহায্য করেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা সম্ভব। আমাদের পক্ষে সম্ভব একটা অ্যাম্বুলেন্স রাখা, আমাদের পক্ষে সম্ভব একজন ডাক্তারকে অ্যাপয়েন্ট করা। হয়তো তিনি ফুল ফ্লেজেড ডাক্তার নন, একজন আরএমও বা পিজিটি কেউ, তাকে সম্ভব তাকে নিয়ে গিয়ে রাখা, একজন নার্সকে সঙ্গে রাখা। এটা সম্ভব যদি সরকার এই রেভিনিউয়ের কিয়দংশ আমাদের সঙ্গে শেয়ার করে। এটা আমার দাবি, এটা আর্টিস্ট ফোরামের দাবি নয়, এটা অন্যান্য মানুষের দাবি কিনা আমি জানি না, কিন্তু এটা আমার দাবি যে এই যে বিপুল পরিমাণ ট্যাক্স তারা আমাদের এইখান থেকে রোজগার করেন সরকার, তার কিয়দংশ যদি আমাদের দেন, কিয়দংশের কথাই বলছি, বড় কোনো অ্যামাউন্টের কথা আমরা বলছি না, তাহলে আমাদের এই সুবিধাগুলো হয়। আমি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমি বলছি সারা ভারত জুড়ে যে পরিমাণ রেভিনিউ জেনারেটেড হয়, আমি সেই রেভিনিউয়ের কথা বলছি। সেই রেভিনিউয়ের কিয়দংশ যদি আমাদের এই রিজিওনাল থেকে শুরু করে বড় যারা বাজেটের কাজ করেন সর্বত্র, যদি সরকার ঠিক করে যে না, এই সেফটি সিকিউরিটি মেজারটা আমরা দেখব, তার জন্য আমরা এই তোমাদের কিছু অনুদান দিলাম, যে অনুদান আমরা কেন্দ্রীয়ভাবে, কারণ প্রত্যেকটি আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি বলি আমরা, যতগুলো জায়গা আছে সেখানে যদি তারা কেন্দ্রীয়ভাবে টেকনিশিয়ান গিল্ডকে একটা টাকা দিল, আর্টিস্ট গিল্ডকে একটা টাকা দিল, তাহলে কি হয়, আমরা অনেক নিরাপদ বোধ করি। এটা হচ্ছে আমাদের দাবি। আপনি যেটা বললেন যে রাহুলদার বিষয়টা একটা দুর্ঘটনা, তো দুর্ঘটনাটাকে এড়ানোর জন্য যে এসওপিগুলো চালু করার কথা বা প্রস্তাবনা রাখা হয়েছে, এর আগেও শুটিংয়ের নিরাপত্তা সংক্রান্ত কিছু নিয়ম প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করা হয়েছিল বা জমা পড়েছিল, যেটা আমরা শুনেছি। তো সেটা কতটা কার্যকরী হয়েছে বা ভবিষ্যতে এই নিরাপত্তার নিয়মগুলো কতটা কার্যকরী হতে পারবে বা করা সম্ভব এই পরিকাঠামোতে? খুবই দুরূহ। আমি আবার বলছি, যে বাজেটে কাজ হয় সেই বাজেটে অন্তত রিজিয়নাল যে সমস্ত ওড়িয়ার, অহমিয়া, বিহার, ঝাড়খণ্ড, আমাদের এখানে বা ভারতবর্ষের রিজিওনাল যে জায়গাগুলো, সেগুলোতে যে বাজেটে কাজ হয় সেগুলোতে খুবই দুরূহ যে একটা ডাক্তারকে, একটা পিজিটিকে, একজন নার্সকে, একটা অ্যাম্বুলেন্সকে, যেমন আমাদের এক অভিনেতা আছেন, আপনারা সকলেই জানেন, কিঞ্জল নন্দ, তারা ওই জুনিয়র ডাক্তারদের একটা অংশ এগিয়ে এসে আমাদের বলেছেন যে আমরা সিপিআর কীভাবে দিতে হয় সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো, ফার্স্ট এড কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। এটাও আমরা কথাবার্তা বলছি, আমরা চ্যানেলের সঙ্গে বসে এই এসওপিগুলো নিয়ে কথা বলছি। এবার তার ফল কি হবে, কিন্তু অধিকাংশ প্রযোজক এবং প্রথম যে মিটিংটা করেছিলাম সেটা কিন্তু শুধুমাত্র আর্টিস্ট ফোরাম আর টেকনিশিয়ান গিল্ড বসেনি, প্রডিউসারদের একটা বড় অংশ আমাদের সঙ্গে বসেছিলেন। তা সুতরাং এটা কিন্তু আর কেবলমাত্র একটা টুকরো অংশের ঘটনা নয়, এটা একটা সামগ্রিক অংশের ঘটনা, এবং এটা ঘটাতে পেরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের কাছে বারবার করে বলেছেন এইটা করা কি দরকার, ওটা করা কি দরকার, কি দরকার তোরা বল, সেই অনুযায়ী আমরা করবো। এটা একটা কালেকটিভ এফার্ট। তো এসওপিগুলো আমরা চ্যানেলকে বলছি, প্রডিউসার, ভেন্ডার সবাইকেই বলছি। ইম্পা রাজি হয়েছে, ইম্পা তার ইমেল দিয়ে জানিয়েছে।
সুতরাং চেষ্টা একটা করছি আমরা বসে নেই। আমরা বলতে কিন্তু আর্টিস্ট ফোরামের কথা বললাম, আমি নই। ইম্পার প্রসঙ্গ যখন আসলো তখন জিজ্ঞেস করি যে কয়েক মাস আগে আমরা দেখেছি যে ইম্পা থেকে ঠিক করে দেওয়া হয়েছিল যে কোন কোন সিনেমা কোন কোন সময়ে আসবে, সেটার একটা নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল। আপনার একজন শিল্পী হিসেবে এবং আর্টিস্ট ফোরামের একজন মেম্বার হিসেবে আপনার কি মনে হয় যে এইভাবে ঠিক করে দিলে সেটা কতটা কার্যকরী হয় এবং তাতে সুবিধা হয় নাকি অসুবিধা হয়? দেখুন, এটা একটা সম্পূর্ণ তো বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। মানে একজন প্রডিউসার, সে তো একজন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার। আচ্ছা, ধরে নিলাম যদি আজকে কর্পোরেশনও যদি আজকে সিনেমা বানাতে আসে, সে ছবিটা কিভাবে তৈরি করবে এবং কিভাবে রিলিজ করবে, আমার মতে সেটা তার ব্যাপার হওয়া উচিত। হ্যাঁ, এবার অনেক সময় আপনি ধরে নিচ্ছেন যে সৃজিত মুখার্জির ছবি রিলিজ করবে, সেই সময় আমি যদি আমার ছবি রিলিজ করি তাহলে হয়তো আমার বিক্রি তেমন হবে না, কারণ সৃজিত মুখার্জির ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, আমি বাংলার ছবির কথাই বলছি। আর যদি হিন্দিতেও বলেন তাহলে এমন এমন সমস্ত ছবি হয়তো রিলিজ করছে যে সময় আমি যদি সেই সময়, এই যেমন ভোট, এই সময়টা যদি কোনো ছবি রিলিজ হয় তাহলে তার বিক্রি হবে না। ভোটটা মিটে গেলে, একটা সরকার তৈরি হলে, স্টেবল একটা অবস্থায় এলে, তারপর মানুষ আস্তে আস্তে মন দেবে, আচ্ছা একটু সিনেমা দেখতে যাই, আচ্ছা একটু সিরিয়াল দেখি, ইত্যাদি ইত্যাদি। আমার নিজের মনে হয় না যে এটা খুব, আমার ব্যক্তিগত বক্তব্য, যে এটা খুব সুষ্ঠু সমাধান আমার মনে হয় না। ব্যান কালচার প্রসঙ্গে আপনি বললেন, তো সেক্ষেত্রে আপনার মনে হয় যে শিল্পীদের যে ব্যান করে দেওয়ার এই যে কালচার, যেটাকে আমরা ব্যান কালচার বলছি, এটা কেন শুরু হলো? আমি 2011 সালের আগে পর্যন্ত আমি কোনো রাজনৈতিক নেতা, কোনো মন্ত্রী, কোনো মন্ত্রক, বরঞ্চ আমাদের দীর্ঘদিন ধরে একটা আন্দোলনের মতো করে দাবি জানিয়ে আসতে হয়েছে যে টেকনিশিয়ান স্টুডিওটা যেহেতু গভর্নমেন্টের স্টুডিও 1 এবং 2, সেটার আধুনিকীকরণ হোক, সেটা সেই যখন তৈরি হয়েছিল তখনকার অবস্থায় পড়ে রয়েছে, এখন আধুনিকীকরণ হোক, এটা আমরা সরকারের কাছে দাবি করে এসেছি। এখন একরকমভাবে হয়েছে, কিন্তু 2011 পর থেকে যে পলিটিক্যাল ইন্টারভেনশন শুরু হতে আরম্ভ করলো, দেখুন এর আগে অপছন্দ বা সমস্যাব্যঞ্জক, তাদের মধ্যে আমি একজন, যে ও বড্ড প্রশ্ন করে, কেন এই শর্ট দেবো, বা অনেকে থাকেন আসার কথা সকাল 9টা, তিনি আসছেন 11টায়, বা ডায়ালগ ঠিক মতন মুখস্থ করবেন না, এসে অনেকক্ষণ সময় নেবেন, কারণ সিনেমার আসল ব্যবসাটা তো সময়, বা টেলিভিশন সিরিয়ালের আসল ব্যবসাটা সময়। কত সময় ধরে আপনি কাজটা করছেন, তার বিনিময়ে কত টাকা পাচ্ছেন। তো সমস্যাব্যঞ্জক এবং ব্যক্তিগতভাবে অপছন্দ আমার খুব ভালো লাগে না। আমি নাম বলবো না, ইচ্ছে করেই বলবো না, খুবই প্রতিষ্ঠিত বড় নির্দেশক, তিনি, আমি দেখতে বিচ্ছিরি, আমি কালো, এই কারণের জন্যই তিনি আমাকে দিনের পর দিন সিনেমায় নেননি। উনি পছন্দ করতেন না, উনি বেশ সুন্দর দেখতে, সিনেমায় কেন লোকে যাবে, একটা সুন্দর দেখতে মানুষ দেখবে, অকারণে একটা বিচ্ছিরি দেখতে লোককে কেন, মানে এরকম প্রধান কোনো চরিত্রে আমরা নেব। হ্যাঁ, ভিলেন টিলেন হলেও এরা ভালো, যেমন সারা জীবন উৎপল দত্ত চোখ বড় বড় বলে ভিলেন করা হয়েছে বাংলা সিনেমায়, বা আমাদের অসাধারণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে ভাঁড় হিসেবে ব্যবহার করে নষ্ট করা হয়েছে, কারণ শুভাশিস মুখার্জির মতন অভিনেতা খুব বিরল অভিনেতা।
আমাদের শঙ্কর চক্রবর্তীর মতন অভিনেতা, আমি নাম এরম করতে থাকলে এমন এমন আমাদের কিছু অভিনেতা আছেন, আমার নিজের মনে হয়েছে যে তাদের যথেষ্ট সঠিকভাবে ব্যবহার করা হয়নি। মানে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তাদের ব্যবহার করা হয়নি। তো এরকম অপছন্দের লোককে নেওয়া হয়নি, এসব হয়েছে। কিন্তু পলিটিক্যালি কনস্ট্রাক্টেড একটা ইউনিয়ন, সেই ইউনিয়নের যারা নেতৃত্ব, তারা ঠিক করবেন শ্রমিক স্বার্থে, কথাটা যদি আমি আবার বলি, শ্রমিক স্বার্থে, যে এতজন লোককে নিতেই হবে। এখন টেকনোলজি প্রতি 10 বছর অন্তর অন্তর আগে পাল্টাতো, এখন সেটা প্রায় 2 বছর অন্তর অন্তর পাল্টে যাচ্ছে। সুতরাং এখন আজকে জাফর পানাহি, তাকে যতবার যত রকমভাবে আটকানোর চেষ্টা করেছে মোল্লাতন্ত্র, তত বেশি করে তিনি এমন এমন সব ছবি করেছেন শুধুমাত্র মোবাইল ফোনে, যে সারা বিশ্ব কেঁপে গেছে। তা সুতরাং আজকের তারিখে, এবং যেখানে আস্তে আস্তে টেলিভিশন বা আপনি যে স্ক্রিন বলছেন, সেই স্ক্রিন যেখানে অবসলিট হয়ে যাবে, মানে আর মানে আপনার নাতি হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে দিদিমা, তখন নাকি সব স্ক্রিনে নাকি তোমরা সব সিনেমা দেখতে, ও ফোনে নাকি সিনেমা দেখতে। ভিআর গ্লাসে চলে যাবে পুরোটা, মানে আশু ভবিষ্যৎ হচ্ছে ভিআর গ্লাস। আপনার নাতি মানে ভাবতেই পারবে না যে এরকম ধরনের সব ব্যাপার স্যাপার হতো নাকি। যেমন আপনি এখন অনেক সময় ভাবতে পারেন না যে আগে এরকমভাবে হতো নাকি। এখন প্রতিদিন তো সেই অনুযায়ী তো আমাদেরও তৈরি হতে হবে, আমাদেরও শ্রমিকের প্রতি ভাবনা, অভিনেতা অভিনেত্রীদের প্রতি ভাবনা, সেটা আমাদেরও তো সেইভাবে তৈরি হতে হবে। সেটা কোথাও আমার মনে হচ্ছে একটা জায়গায় আটকে গেছে, এবং তার ফলে এই সমস্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বলবো না, তার কারণ হচ্ছে একজন নেতা হয়তো একটা সিদ্ধান্ত নিলেন, কিন্তু শুধু কি তিনি নিয়েছেন? এতগুলো যে গিল্ড, তাদের মেম্বাররাও তো তাতে হ্যাঁ বলেছেন কোথাও, কেউ কেউ যারা মাথা হয়ে বসে আছেন। এখন মজা হচ্ছে যে লোকে যেটা বোঝে না সেটা হচ্ছে আমরা আদতে দিনমজুর, আমরা একদিন কাজ না করলে টাকা পাই না। এবার আমি হয়তো 10 টাকা পাই, আরেকজন হয়তো 3 টাকা পায়, আরেকজন হয়তো 7 টাকা পায়, আরেকজন হয়তো 100 টাকা পায়, কিন্তু আদতে সে দিনমজুর। কিন্তু আর আমাদের টেকনিশিয়ানরা তো একেবারেই দিনমজুর। সুতরাং সে কাজ পাবে কি পাবে না যখন তার ইউনিয়ন ঠিক করতে আরম্ভ করে, তখন সেটা খুব গোলমেলে জায়গায় চলে যায়, এবং সেরকমই একটা ঘটনা ঘটেছে। আপনি যেমনটা বললেন যে টাইপ কাস্ট বা ওই বড় বৃহৎ অংশটার মধ্যে আমরা ঢুকতে পারিনি বলেই কি আমরা ওয়াইল্ড ওয়াইড বাংলা সিনেমা পৌঁছতে পারলো না? না 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 না, ওয়ার্ল্ড ওয়াইড বাংলা সিনেমা পৌঁছতে না পারার পেছনে আমি, দেখুন, ব্যবসাটা ভালো বুঝি না, একদমই বুঝি না সে অর্থে। এটা কোথাও ব্যবসার ঘাটতি আছে এক। আর আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কিঞ্চিত অধিক একটু বিদেশ যাওয়ার সুবিধা হয়েছিল, একটা সময় ছিল সুবিধে, বা আমি বেড়াতেও দিয়েছি। আজকে অন্যান্য রাজ্য সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ যেভাবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছেন, এবং তারা যেভাবে সিনেমা এবং তার নিজের সিনেমাকে যেভাবে তারা দেখেন, পশ্চিমবঙ্গেও বাঙালিদের ক্ষেত্রে একটু উন্নাসিকতা আছে, মানে যারা বিদেশে প্রতিস্থাপিত হয়েছে। ফলত আমার মনে হয় ব্যবসাটা ভালো করে ভেবে ওঠা হয়নি যে অফশোর বিজনেসটা কিভাবে করা হবে, যেটা অন্যান্যরা ভেবে ফেলতে পেরেছে আমাদের আগে। তামিল ভেবে ফেলতে পেরেছে, তেলেগু পেরেছে, মালয়ালম ভেবে ফেলেছে, কর্ণাটকিরা ভেবে ফেলেছেন।
এমনকি আপনি মানে আমি পাকশাখা সিআইটি রোডে মানুষ হয়েছি, সেখানে একটা 1 সপ্তাহের ওড়িয়া যাত্রা হতো পাকসাকাস ময়দানে। আমি কখনো দেখিনি 20 থেকে 25,000 লোকের কমে প্যান্ডেল ভরছে। তো আসাম জুড়ে একটা নাটকের বিষয় হয় যেটা ফোক এবং তথাকথিত মঞ্চ নাটকের একটা সংমিশ্রণ। সেটাতে যে কি পরিমাণ মানুষ আমাদের যাত্রায়, 10,000 15,000-এর প্যান্ডেল, তো সেইটা আপনাকে যদি টরন্টো বা ব্রাসেলস বা আবুধাবিতে বাংলা ছবি হচ্ছে আমি দেখতে যাব, বা চ্যানেল নিচ্ছি, আমি শুধু বাংলাটা শুনবো বলে আমি চ্যানেল নিচ্ছি, এটা আমি স্বীকার করতে বাধ্য যে এ ব্যাপারে পশ্চিমবঙ্গীয় বাঙালিদের ভয়ঙ্কর একটা উন্নাসিকতা আছে। আমার অভিজ্ঞতা হচ্ছে ভারতবর্ষের এমন কোনো, এবং বিশেষ করে বাংলাদেশিদের জেলা ভিত্তিক এমন কোনো বাচ্চাকে দেখিনি যারা তার নিজের মাতৃভাষায় বাড়িতে কথা বলে না। মানে বিশ্বাস করুন, আমি এমন কোনো বিদেশের কোনো কাউকে দেখিনি, কোনো ফ্রেঞ্চ ছেলে বা মেয়েকে দেখিনি সে বাড়িতে বা তার বন্ধুবান্ধবের মধ্যে, মানে নিজেদের ফ্রেঞ্চ বন্ধুবান্ধবের সঙ্গে, হ্যাঁ একটা জনসভায় আছে, একসঙ্গে অনেকগুলো ভাষাভাষীর ছেলে মেয়ে বসে আছে, সেখানে তারা ইংরেজিতে কথা বলছে, কিন্তু আমার চোখের সামনে দেখা যে একটি অ্যারাবিয়ান ছেলে আর একটি অ্যারাবিয়ান মেয়ে, তারা দুজনে মিলে কথা বলছে, তখন তারা নিজের ভাষায় কথা বলছে। আমি কোনো হিস্প্যানিসকে দেখিনি, আমি কোনো মানে কি বলবো ইউরোপিয়ান ছেলে মেয়েদের দেখিনি, আমি ভারতীয় অন্যান্য প্রদেশের এমন কোনো ছেলে মেয়েকে দেখিনি যারা বাড়িতে এসে নিজস্ব ভাষায় কথা বলে। এক পশ্চিমবঙ্গীয় বাঙালি যারা অবলীলাক্রমে বলতে পারেন ওনা বাংলাটা ঠিক ভালো করে বলতে পারে না, অথচ আমার বন্ধু আছেন তারা খুবই উচ্চ পদে আছেন, বিজ্ঞানের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বিশেষ করে পড়ানোর ক্ষেত্রে। তাদের সংস্কৃতি অনুযায়ী যেমন খুব স্পষ্ট করে দিয়েছেন, বাড়িতে এসে যদি বাংলাটা না বলো আমি তোমায় উত্তর দেব না। রাজু হাউ আর ইউ তা সে বলবে না, ঘুম করেছ তুমি এটা বলবে না সে। এবং আমি টরন্টোতে দেখেছি যে আমাদের একটি বাংলাদেশি বন্ধু, সে রোজগার করে শনি রোববার পশ্চিমবঙ্গীয় বাংলা ছেলে মেয়েদের বাংলা পড়িয়ে। এবার আপনি বুঝতে পারছেন যে সেক্ষেত্রে যদি আপনাকে যদি এই পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে যদি কোথাও নিয়ে যেতে হয়, তাহলে তাদের বাবা মাদের দায়িত্ব আছে। এক পশ্চিমবঙ্গীয় বাঙালি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, কারণ আমি নতুন বাচ্চা হয়েছে বলে আমি সহজ পাঠ নিয়ে তার জন্মদিনে দিয়েছিলাম বলে। খড়গপুরের মেয়ে, জীবনে কলকাতা দেখেনি, সে আমাকে বলছে যে আপনি আমার বাচ্চাকে নষ্ট করবেন না। এরমও হয়েছে, এরমও অভিজ্ঞতা আছে। ধরে নিন যে ওখানে 25 বছর ধরে আছে। আমি একটা ফিল্টার উইল সিগারেট বার করেছি, ভদ্রলোকের চোখে জল এসে গেল, ঝাঁপিয়ে পড়ে বলল আমি আপনাকে 1 প্যাকেট বেনসন হেজেস দিচ্ছি, আপনি আপনার ওই ফিল্টার উইলসটা দিয়ে দিন। তার মানে হচ্ছে ওর কলেজ, ফিল্টার উইলসটা প্যাকেট নয়, ওর কলেজ। স্ত্রী, তার চোখে জল এসে গেল। ফিল্টার উইলস, আমি এটা বলছি হচ্ছে 2001 থেকে বলছি, যখন সদ্য আমি যাতায়াত শুরু করেছি। তা সুতরাং সবাই যে, কারণ ওই যে বললাম টরন্টোয় বাংলা পড়াতে এনেছেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদী, তারা গান শেখে, অসাধারণ গায়, কিন্তু যখন তারা কনভার্সেন্ট হয় তখন ওই পরিষ্কার বাংলাটায় আর কথা বলে না। এটা কিন্তু সবাই নয়, আমি আবার বলছি, কিন্তু অধিকাংশ।
আপনার যে নিজের ভাষা বা সংস্কৃতি বা নিজেকে মাটিকে ধরে থাকার এই যে শিক্ষাটা, এইটা শুরুটা যখন হয়েছিল মানে শিখলেন কোথায়? বাবা মা আমার আমাকে একদম খুব ছোটোবেলা থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল 60-এর বেশি নম্বর পেতে হবে না, কিন্তু যদি লীলা মজুমদারটা শেষ না হয় তাহলে পিঠের চামড়া তুলে দেবো। হজবরলাটা যদি ঠিক মতন না পড়ে ফেলো তাহলে কিন্তু খুব বিপদ আছে। আমি মার খেয়েছি হচ্ছে বিকেলবেলা 4টের সময় হয়ে গেছে, কেন বাড়িতে বসে আছো, খেলতে যাওনি কেন? আবার রাত্রিবেলার লাইটটা অন হয়ে গেছে রাস্তার, এখনও বাইরে আছো কেন, সেই জন্য মার খেয়েছি। তো কিন্তু রামায়ণ মহাভারত তো এই ছোটোদেরটাই পড়তে হবে, এবং পড়ে আমাকে মানে মা হয়তো, যদিও আমার বাবা মা অধিকাংশ সময়, আমি যখন বড় হচ্ছি সেই সময়টা অধিকাংশ সময় আন্ডারগ্রাউন্ডে থাকতে বাধ্য হয়েছেন, আমাকে অন্যান্য বাড়িতে আমি বড় হয়েছি বলতে গেলে অনেক সময়। তারপর তো রামকৃষ্ণ মিশনে, যেহেতু যদিও রামকৃষ্ণ মিশনে যখন দেওয়া হলো তখন এটা পালা বদলের মুখে 77 সাল। তো তো সুতরাং তার আগে পর্যন্ত কিন্তু নাম বলার দরকার নেই। আমি বাধ্য হতাম স্কুল থেকে দুহাত তুলে বেরোতে, কারণ সংস্কৃত কলেজের স্কুলে আমার উল্টো দিকে NBA, মুহুর্মুহু বোমা পড়ছে, কেউ একটা গিয়ে চট করে হাত ধরে মাথা নিচু করে নিয়ে চলে এলো। তারপর আমাকে হয় সোদপুর, নয় আগরপাড়া, নয় কোথাও একজন কেউ নিয়ে চলে গেল। হঠাৎ কানের কাছে, বাবুন তো, হ্যাঁ চলে এসো বলে হাত ধরে কেউ কোনো এক মহিলা নিয়ে চলে গেলেন। মাঝরাত্রিরে বুঝতে পারছি চাদর টাদর সমেত ঘুম ভেঙে গেল, 3জন মহিলা জল টল মানে পেরিয়ে কোথাও একটা যাচ্ছে আমাকে নিয়ে। তার কারণ পাড়ায় CRPF ঢুকে গেছে, তারা খুঁজছে কিশোরায় সন্ধ্যা সেনের ছেলে কোথায় আছে। তারা খবর পেয়েছে, কারণ নকশালরা খবর দিয়েছে, কংগ্রেসিরা খবর দিয়েছে, আমাকে ধরতে পারলেই বাবাকে ধরে ফেলবে, কিশোরায় সেন এবং সন্ধ্যা সেন। তো এই অবস্থায় আমার কাটা। কিন্তু তার মধ্যেও আপনি কল্পনা করতে পারেন আমাদের 90 অবধি আপনার বাবা কাকা দাদু তারা ইংরেজি মিডিয়ামে পাশ করেছে, অথচ তারা ইংরেজিটা কিভাবে বলেছে, বাংলাটা কিভাবে বলেছে, সংস্কৃতটা কিভাবে বলেছে, হিন্দিটা কিভাবে বলেছে। হিন্দিটা অবশ্য সবাই বলতেন না, খুব একটুখানি একটা খুব খারাপ কথা বলতেন না, আজকের তারিখে দাঁড়িয়ে বলি যে খুব খারাপ কথা, খোট্টাদের ভাষা বলতেন। কিন্তু কেউ তো ইংরেজি মিডিয়ামে পড়াশুনো করেননি। তার কারণ হচ্ছে যে মূল্যবোধটা 90-এর দশকে পুঁজি এসে বলল শুধু নিজের নাভির দিকে তাকিয়ে বাঁচো এবং সব কিছু পণ্য, এবং 2000 সালের মাথা কিংবা 2000 সালের পরে আপনি দেখতে পেলেন আপনিও পণ্য। এই যে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, এটা আপনি এবং আমি দুজনে পণ্য হচ্ছি বলেই ঘটনাটা ঘটছে। কিন্তু বহু মানুষ বোঝেন না যে আমি পণ্য, আমি নিজেই পণ্য হয়ে গেছি। প্রতি মুহূর্তে স্ক্রল করছি আর তার খবর যাচ্ছে, সেই খবর অনুযায়ী আপনাকে বিক্রি করা হচ্ছে। আমি যেমন একটা কাজ করি, আমার বন্ধুবান্ধব হাসাহাসি করে, কিন্তু আমি করি, আমি আমার ফোনকে কনফিউজ করি। কি হয়, আপনি যত বেশি যে যে বিষয়ের ওপর দেখবেন, সঙ্গে সঙ্গে খবর যায় যে এইটার ওপর দেখছে, মানে এর বেশি বেশি পাঠাও। আপনি একবার খুলে দেখুন জুতো, একবার খুলে দেখুন মহাত্মা গান্ধী, একবার খুলে দেখুন পাকিস্তান, একবার খুলে দেখুন গাজা, তারপর থেকে সব ওই আসতে আরম্ভ করবে। সেজন্য কনফিউজ করে দিন। গাজা দেখুন, তারপরেই RSSের ফিড দেখুন, তারপরেই নেতানিয়াহু কী বলছে দেখুন, কনফিউজ হয়ে যাবে অ্যালগোরিদম। বুঝতে পারবেন না আপনাকে কি পাঠাবেও, সে কনফিউজ করে দিন। কারণ আপনি অ্যালগোরিদমকে কনফিউজ না করলে আপনাকে একই রকমের জিনিসের দিকে আপনাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। তখন আপনি একদেশদর্শিতায় ভুগবেন।
এইটাই আমার বাবা মা আমাকে প্রথম কথা বলেছেন। কলেজে যখন গেলাম তখন আমার বাবা বললেন, এসএফআই করবে কেন? আমার বাবা গণশক্তির প্রথম যখন সান্ধ্য গণশক্তি হয়েছিল তার প্রথম সাংবাদিক এবং আরেকজন ছিল, আর কেউ ছিল না। ফলত আমাকে ওই একটা ঘরে ঢুকতে হতো সন্ধ্যেবেলায়, যে ঘরটা ভীষণ চুরুটের গন্ধে ভর্তি, আর একটা লোক আইস কি হইল তার ইংরেজিটা দেখি, এটা আমাকে শুনতে হতো। তারপর আমাকে নিয়ে যাওয়া হতো হচ্ছে বসন্ত কেবিনের ওপরে, সেখানে রোগা রোগা খালি গায়ে কতগুলো ছেলে, এই আজে জেলে যাচ্ছে, কালকেও অমুক মার খাচ্ছে, এই তাদের সব সারনেম হচ্ছে ভট্টাচার্য, দেব, বসু, এসব সারনেম তাদের। রোগা রোগা খালি গায়ে কতগুলো ছেলে, তাদের হাতে আমায় পৌঁছে দেওয়া হলো। তারা কেউ অঙ্ক করাবে, কেউ অমুক করাবে, তমুক করাবে। তারপর আমাকে ক্রিকরোতে নিয়ে যাওয়া হলো, সেখানে আরও কিছু নাম আছে। আমি বড় হয়েছি এদের মাঝখানে, কিন্তু এরা কোনোদিন একদেশদর্শিতায় আমাকে, আপনারা যে কারণের জন্য আজকে এই যে ভট্টাচার্যের কথা বললাম, ওই ভট্টাচার্যকে একদেশদর্শিতায় দেখেননি, চক্রবর্তীকে একদেশদর্শিতায় দেখেননি, আর বসু তো এখনও দাঁড়িয়ে একদেশদর্শিতায় বলেন না। তো সুতরাং আমি এদের মাঝখানে সৌভাগ্যবশত আমার বাবার কারণে, কারণ আমার বাবা এদের নেতা ছিলেন, সেই কারণের জন্য আমার বাবা প্রথম থেকে বা মা প্রথম থেকে একদেশদর্শিতায় ভুগবে না। তুমি কি সিপির পুরো এটা পড়ে দেখেছো? কেন সিপি করবে না আগে সেটা ঠিক করো, তারপর তুমি এসএফআইয়ের দিকে যাবে। কারণ এসএফআই তোমার পরিবারগত কারণে খুব স্বাভাবিক প্রবৃত্তি। কেন যাবে তুমি? তুমি কি ইয়েটা ঠিক মতো গীতাটা ভালো করে পড়েছো? এ তোমার নামের পাশে যে হিন্দু তুমি লিখবে না বলে ঠিক করলে, আমি কলেজে লিখিনি এই নিয়ে, এখন এসব করা যায়, তখন কিন্তু মানে সাংঘাতিক হতো। প্রিন্সিপাল ডেকে পাঠাচ্ছে, বেশি পেকে গেছো না, লেখো হিন্দু। স্যার লিখবো না, সারনেমই দেবো না স্যার। এসব হয়েছে, আমি এসব পড়ার চেষ্টা করেছি। আর তখন ক্রিকেট খেলতাম, গায়ে জোরটোরও ছিল, সব করেছি। কিন্তু কেন করবে না এইটা আগে আমাকে আলোচনার মাধ্যমে স্থির করতে হবে। আমি যদি বোঝাতে পারি যে আমি এই কারণের জন্য করব না, বা আমার কোথাও কনফিউশন যদি থাকে, তাহলে সেটা নিয়ে আলোচনা করেছেন এই ভট্টাচার্য, চক্রবর্তী, এরা আলোচনা করেছে। দাশগুপ্ত, অবশ্য দাশগুপ্ত বেশি দিন করতে পারেননি, কিন্তু এরা তৈরি করে দিয়েছেন ওই বেসটাকে, যে এভাবে দেখো, একদেশদর্শিতায় ভুগো না, দুটোই পড়বে, দুটোই জানবে, তারপর নিজস্ব একটা সিদ্ধান্ত তৈরি হবে। মানে রাহুল সাংকৃত্যায়নটাই কিন্তু আমার হাতে প্রথমবার এসছে। আমার হাতে কিন্তু ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টটা আগে আসেনি। তো সুতরাং নীরোৎসী চৌধুরী, রাহুল সাংকৃত্যায়ন, এটা আমার বেস হিসাবে তৈরি হয়েছে। আমার বেস তৈরি হয়নি হচ্ছে 18th ব্রোমেয়ার, ক্যাপিটাল, এটা আমার বেস তৈরি হয় না, এটা পরে হয়েছে। যখন আমার মোটামুটি হবসবম, যে একটা জ্ঞানগম্যী হয়েছে, যে মোটামুটি একটা ধারণা হয়েছে যে পৃথিবীটা চলে কিভাবে, পৃথিবীর ইতিহাসটা কি, উল্টো দিকটা না জেনে আমি এমন আমাদের দলের অনেককে বলি যে অর্গানাইজার পড়ো না কেন। আমি যখন গণশক্তিতে কাজ করতে গিয়েছিলাম, জোর করেই প্রায় গিয়েছিলাম, আমার বারবার জিজ্ঞেস করা হয়েছিল, ওই ভট্টাচার্য মশাই জিজ্ঞেস করেছিলেন কেন গণশক্তিতেই করবি, কারণ আমি তখন ক্রিকেট খেলতাম, সদ্য ক্রিকেট থেকে এসেছি, আমার মনে হয়েছিল যে আমাকে ওই বিটটাই দেওয়া হবে,
খেলার বিটটা দেওয়া হবে। পরে আমি বুঝেছিলাম যে না, ওভাবে হয় না, সমস্যা আছে ওগুলোতে। পলিটিক্যাল বিটেই আমাকে পাঠানো হলো। সে আর এক অভিজ্ঞতা, যাকে সেই সব এখন আলোচনা করার দরকার নেই। তো কিন্তু আমাদের বিশ্বাস মশাই, সেই বিশ্বাস কাকা আমাকে প্রথমবার দেখে বলেছিলেন, শন, কাল সকালবেলা উঠা প্রথমে আগে দেখবি স্টেটসম্যান, আর অ্যাঙ্কার পেজে পেজে গিয়া দেখবি কংগ্রেসে কি করতে কইছে, ওইটা দেখা তুই বুঝবি, তারপর আনন্দবাজার পড়বি, সব শেষে আইসা গণশক্তি পড়িস। ততক্ষণে বুঝে গেছি যে রাজনীতির গতি প্রকৃতিটা ওদিক থেকে কি ঠিক হবে। তারপর তো কপি লিখতে বসা ইত্যাদি ইত্যাদি। তা আমি বড় হয়েছি এইভাবে। যেমনটা বলছিলেন যে স্কুল কলেজ জীবনটা খুব অস্থিরভাবে কেটেছে, কোথাও লোকাতে হয়েছে, ছুটে যেতে হয়েছে, মানে বাড়ির যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো মনের মধ্যে একটা চঞ্চলতা, বা কি হবে চারপাশের রাজনৈতিক পরিবেশ। আমাকে যারা নিয়ে যেত তারা এসব আমাকে ভাবতে দিত না। তাদের কাছে আমি কি খাবি, এই পড়াটা ঠিক আছে কি না, ঠিক সময় স্কুলে পৌঁছে দেওয়া, আর আমি তো এইগুলো নিয়ে না। আমার কিন্তু বাবা মা আন্ডারগ্রাউন্ডে থেকেছে বলে আমার অযত্ন হয়েছে, আমার মতো আরও বেশ কিছু ছেলে মেয়ে আছে তাদের অযত্ন হয়েছে, এটা কেউ বলতে পারবে না। আমি জানি না আর কেউ বলবে কি না জানি না, কিন্তু আমি তো বলতে পারবো না আমার কোনো অযত্ন হয়েছে। সেই সব মাসি, মামা, কাকা, দাদু, দিদা, তারা আমাকে কোনোদিন অযত্ন হতে দেননি। আর সেই সময় না ওইগুলো নিয়ে কেউ মাথা ঘামাতো না। অন্যের ছেলে বরঞ্চ মানে মানে এখন ফোন না করে কেউ বাড়িতে চলে এলে আমাদের অসুবিধে হয়। অন্তত 85 অবধি আমি কাউকে দেখিনি ফোন করে কেউ বাড়িতে আসছে। সে কাকাই হোক, মামা হোক, দিদা হোক, দাদু হোক, ফোন করে বাড়িতে আবার আসবে কি? বাড়ি তো এলো, সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন এক্ষুনি তাকে কি খাওয়াবে, যতটুকুই আছে খুব যৎ সমান। আমি গ্রামেগঞ্জে দেখেছি যৎ সমান। আমরা যেমন একটা সময় ট্রেকিং করতাম, বিশেষ করে ওই গাড়োয়াল সাইডে ট্রেক করতাম। আমাদের তো পয়সা ছিল না, তো আমরা কি করতাম, ঠিক দুপুরবেলা হলে কোনো বাড়ির দরজায় গিয়ে বলতো একটু থোড়া পানি দেঙ্গে। কেউ শুধু জল দিত না, একটা রুটি, একটু আচার, কিংবা একটা চিনি হলেও, মানে রুটির সঙ্গে একটা রুটি কিন্তু দেবেই, বা মুড়ি দেবেই। আমরা ওই করে করে দুপুরে লাঞ্চ করতাম। খানিকক্ষণ বাদে গিয়ে আর একটা বাড়িতে বলতাম থোড়া পানি দেঙ্গে। ভারতবর্ষটা কোনোদিন এরকম নয়। ভারতবর্ষটা চিরকাল পাশের লোকটার কথা ভেবে সঙ্গে বড় হয়েছে। ধরে নিন, আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের একটি ফ্রেঞ্চ বান্ধবী এসেছিলেন, ফেস্টিভ্যাল নিয়ে তার কাজ করার খুব ইচ্ছে ছিল, সেই জন্য এসেছিল। তো আমার খুব সুবিধা হয়েছিল ঠিক সেই সময়টা দুর্গাপুজোর মুখে। ও তো দুর্গাপুজো ফেস্টিভ্যাল তখন, এই যে বারুইপুরের রাজবাড়ির যে পুজোটা হতো, সেই পুজোর মূর্তিগুলো গড়িয়ায় বানানো হতো। গড়িয়া থেকে মুসলমান ছেলেরা কাঁধে করে নিয়ে যেত। ওরা এমনভাবে সন্ধ্যাবেলাটায় পৌঁছতো যখন আজানের সময় হয়েছে, সঙ্গে সঙ্গে আজান হতো এবং পুরোহিতরা মন্ত্র পড়ে তাকে ঘরে তুলতেন। এদেশে আপনি এই যে এদেশে দাঙ্গা বাঁধানো যায়, আপনি কত কত মানুষ, হিন্দু মানুষ, তারা মাজারে গিয়ে চাদর চড়ায়, সুতো বেঁধে আসে, মানত করে। মানে এটা একটা ভক্তি আন্দোলনের জায়গা। ধর্মের গণতন্ত্রীকরণ ঘটেছে আমাদের চৈতন্যের হাতে, শ্রীরামকৃষ্ণদেবের হাতে, বিবেকানন্দের হাতে, লালনের কাছে। তো
এই বাংলাটার মধ্যে আমি বাংলাদেশ সহ বলছি, জামাত বা আরএসএস তারা খুব একটা সুবিধা করতে পারবে না। দেখলেন না যেমন জামাত আর পারল না, আরএসএসও পারবে না। এই প্রসঙ্গক্রমে গেলাম বলে যে এখন দেখুন এই ভোটের মুখে আরএসএস আর মন্দির মসজিদ নিয়ে কথা বলছে না, বলছে হচ্ছে কাজ দেব, ডিএ দেব, মহিলাদের সুরক্ষা। কী করে যে তারা মহিলাদের সুরক্ষা দেবেন আমি জানি না। যেখানে গোলওয়ার্কার 61 সালে দাঁড়িয়ে বলেন যে ভারতবর্ষের সব মহিলাদের প্রথম সন্তান হওয়া উচিত, বিবাহিত অবস্থায় প্রথম সন্তান হওয়া উচিত নাম্বুদ্রিপাদ ব্রাহ্মণের ঔরসে, তারপরে সে স্বামীর সন্তান হবে, লিখিত আছে। এবং এই কিছুদিন আগে এদের সৎসঙ্গ চালক এই যে মোহন ভাগবত, তিনি বলছেন, লিখিত, আবার এটাও লিখিত আছে, যে পুরুষরা মজা পাওয়ার জন্য বিয়ে করে, মহিলাদের কাজ পুরুষদের মজা দেওয়া এবং সন্তান প্রতিপালন করা। তারা দেবে মহিলাদের নিরাপত্তা। এমনিতেই চোখের সামনে এই সেঙ্গার থেকে শুরু করে আমার, আপনি সেই রাত্রিটার কথা মনে করুন তো, যখন মেয়েদের কুস্তিতে আমরা পদক জিতলাম, সারা ভারত জুড়ে বাজি ফেটেছে। সেই মহিলাকে বুটের তলায় ফেলে রেখে সে ছবিও সারা ভারত জুড়ে দেখেছে। সেই বিজেপি, সেই আরএসএস, তারা এসে বলছে মহিলাদের নিরাপত্তা দেবে। যাক, এই যে এতক্ষণ ধরে যেগুলো বিষয়ে কথা বললাম, ব্যান্ড কালচার, আর্টিস্ট ফোরাম, এসওপি, এই সমস্ত কিছু, বা বলা ভালো পলিটিক্স, যাত্রার মঞ্চে বা থিয়েটারের মঞ্চে বা লোকমঞ্চে থাকে না বলেই কি তারা স্বাধীনভাবে কাজ করে যেতে পারে এবং সেখানে কোনো কন্ট্রোল থাকে না? ওই জন্যে কি অভিনেতা চন্দন সেন কি মঞ্চে বেশি সাবলীল? পঞ্চায়েত যার বাংলা তার। আমাদের মধ্যে বহু শিল্পীকে 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাচ্ছে না মানেই তারা তৃণমূল হয়ে গেছে বা বিজেপি হয়ে গেছে, কথাটা ঠিক নয়। তাদের মাঠে ঘাটে গান গেয়ে, অভিনয় করে, স্ট্যান্ড আপ কমেডি করে বেঁচে থাকতে হয়। এখন পঞ্চায়েতে যদি যার পঞ্চায়েত, তার বিরুদ্ধে কথা বললে তো সে আর বাড়ি ফিরবে না। তা সুতরাং আর থিয়েটারকে নিয়ে এরা কোনো মাথা ঘামায় না। মানে আমরা এতটাই অকিঞ্চিতকর, এবং ওরা জানে যে যারা নাটকটা দেখতে যায় তারাও এতটাই অকিঞ্চিতকর। ভোটে কোনো রকম, আপনি জেনে রেখে দেবেন, এদের প্রত্যেকের একটাই ভাবনা, অ্যাক্রস দ্য পার্টি লাইন, কি ডান কি বাম যাই বলুন না কেন, ভোট কমবে না বাড়বে, যদি এর বলাতে কিচ্ছু যায় আসে না, এই যেমন আমার মতো মানুষ, কিচ্ছু যায় আসে না। মানে এরা হাওয়াও ওদের লোম নাড়িয়ে দেয় না, কি থিয়েটার করি কি বলি কিচ্ছু যায় আসে না, কারণ আমার কথাতে একটা ভোটও কাটা যাবে না। কিন্তু আমি যদি আজকে এমন ব্যবহার করতে শুরু করি যেখানে ভোট কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাকে নিয়ে ভাবা শুরু করবে। যবে থেকে মানুষ সভ্য সমাজ তৈরি করেছে, তবে থেকে শাসককুল বিদ্রোহী যে কোনো ভাবনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেই। আর এই চেষ্টাটার জন্যই শিল্প সাহিত্যের এত প্রসার ঘটতে পারে। শিল্প সাহিত্যের প্রসার কিন্তু বিশেষ করে এই আমরা যে থিয়েটার করি তার প্রসার কিন্তু ঘটে হচ্ছে বিরুদ্ধতার চাবুক খেয়ে আর বিরুদ্ধতার চাবুক হাতে তুলে নিয়ে। তা সুতরাং অরাজনৈতিক বলে তো পৃথিবীতে কিছু হয় না। আমাকে এক মহিলা জিজ্ঞেস করতে এসেছিলেন, মার বাচ্চার মানে সম্পর্ক, সেটাও আপনি রাজনীতি বলছেন? এখন তাহলে কেন একটা বাচ্চাকে আস্থা করে ফেলে দিয়ে চলে যেতে হয়, সদ্যোজাত বাচ্চাকে? আপনি একটা অবস্থার মধ্যে, এমন একটা অবস্থার মধ্যে থাকেন যেখানে আপনার
এই সন্তানটি হওয়া, সে ওই ব্যবস্থাটা স্বীকার করে না। তো সেই ব্যবস্থাটাই তো রাজনৈতিক। এই যে অনেকেই আরজি করার সময় বলতে শুরু করলেন অরাজনৈতিক মিছিল হবে। এই কাঁঠালের আমসত্ত্বটি 2008 থেকে সিপিএমের লোকেরা শুরু করেছিল। আমি এর মানে বুঝি না। মোহাম্মদ সেলিম ঝান্ডা ছাড়া, মোহাম্মদ সেলিম এমনি দাঁড়িয়ে ফুচকা খেলেও মোহাম্মদ সেলিম, এবং তিনি রাজনৈতিক লোক। তিনি একটা মিছিলের পাশে দাঁড়িয়ে থাকবেন এবং সেই মিছিলের পাশে পাশেই হাঁটবেন, সে ঝান্ডা নিন। আর আর আপনি কার বিরুদ্ধে আপনার বিদ্রোহ? রাষ্ট্র তো। তা রাষ্ট্রটা কি অরাজনৈতিক নাকি? কবে থেকে হলো রাষ্ট্র অরাজনৈতিক? রাষ্ট্রটা যে দল দ্বারা পরিচালিত হচ্ছে তারা অরাজনৈতিক। তো অরাজনৈতিক এই সমস্ত কথাবার্তা বলার কি মানে আমি তো বুঝে পাই না। পৃথিবীতে কোনো কিচ্ছু অরাজনৈতিক হতে পারে না। মনুষ্য সভ্যতায় লেনদেনের সম্পর্কে, মনুষ্য সভ্যতায় আপনার মূল্যবোধটাই এমন হতে পারে যেখান থেকে আপনি, ওই যে বললাম 90 সালের আগে যতক্ষণ না পুঁজি এসেছে ততক্ষণ পর্যন্ত এক ধরনের মূল্যবোধ কাজ করেছে, এক ধরনের রাজনীতি কাজ করেছে। আমরা কলেজে নির্বাচনে সিপির ছেলেদের বলছি মাথায় মারবি না, মারলে পায়ে মারবি। কি খাওয়াবি? ও অমুক জিনিসটা খাওয়াবো। মারামারি হলো, মাথায় মারলো না, পিঠে মারলো, পায়ে মারলো, নির্বাচন শেষ, এই খাওয়া। এভাবে আমরা দেখেছি। এই মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালের পর থেকে যে উত্তরপ্রদেশীয় রাজনীতিটিকে এখানে এনে হাজির করলেন, যেখানে সৌজন্যের কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি আপনারা লক্ষ্য করে দেখবেন, যে শাসক যে সংস্কৃতি নিয়ে বড় হয় এবং যে সংস্কৃতিকে যেহেতু সে নিয়ে বড় হচ্ছে, সেহেতুই সে সেই সংস্কৃতিকে গোটা সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা কোনো দিন শুনিনি আমার এতগুলো বছরে, বা আমার বন্ধুবান্ধব যাত্রায় যারা অত্যন্ত প্রতিষ্ঠিত, কোনো দিন শোনেনি যে ধামাকা বলে একটা কিছু হয়। উত্তরপ্রদেশে আমরা শুনেছি, বিহারে শুনেছি, এখানে প্রথমবার 11 সালের পর থেকে ধামাকা শুনলাম। এবং সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, রাত্রি 9টার পরে, মা বোনেরা আপনারা এবার বাড়ি যান, আমাদের ভাইরা একটু এনজয় করবে। তার বদলে তখন কি হচ্ছে? মন্দাকিনী নাচ। পশ্চিমবঙ্গ দেখেনি। পশ্চিমবঙ্গের কাছে রামের এই চরিত্র নয়, এই চেহারা নয়। আমরা ছোটবেলা থেকে, আপনার বাবা মাও ছোটবেলা থেকে, এবং গোটা উত্তর ভারত জুড়ে লোকে একে অপরকে গ্রিট করেছে জয় সিয়ারাম। তার আগে সিয়া শব্দটা থাকতো, সেটা জয়শ্রীর আম কিংবা জয় সিয়ারাম হতো না, জয়শ্রী রাম নাকি হতো। এটা আপনি হিন্দু মানসিকতার কোনো মানুষকে বলুন, তিনি ক্ষেপে যাবেন। কারণ রামকে এভাবে তারা দেখেননি, হনুমানকে তারা ওই রকম মাসল বার করা, সবসময় একটা যোদ্ধা ভাব দেখেনি। এটাই ফ্যাসিস্ট শক্তির প্রথম পরিচয়, যে তারা অতীতটাকে এমনভাবে নিয়ে আসবে যে যেখানে একটা অত্যন্ত যোদ্ধা একটা ব্যাপার থাকবে। কারণ তা না হলে তা আমাদের এখানে রামনবমী হয়নি। এই যে চড়ক হচ্ছে, এই চড়কে যেভাবে নিজের শরীরের ওপর অত্যাচার করে আমাদের এখানকার যারা মানত করেন আর কি, যারা হাসান বলে যারা, আমি তো পাকসাকা সিআইটি রোডে বড় হয়েছি, সৌভাগ্যবশত বড় হয়েছি পাকসাকা সিআইটি রোডে, যে এখানে মুসলমান ছেলেরা সব কটা বড় পুজোয় চাঁদা তুলত, ঠাকুর আনত, বিসর্জনে যেত, শুধু প্রসাদটুকু খেত না। আমরা বাড়ি বাড়ি মাংস বিলি করেছি ঈদের সময়, দুলদুলের
বাঁশ বানিয়ে দিয়েছি, নাচিনি, বানিয়ে দিয়েছি। আমাদের চাইনিজ একটা বড় একটা অংশ ছিল, সেখানে ওদের নববর্ষে আমরা ড্রাগনের ভেতর নেচেছি। আর 24 তারিখ থেকে পাটসাকা সিআইটি রোডটা মনে হতো সবাই খ্রিস্টান, সবাই খ্রিস্টান হয়ে গেছে। আমি সৌভাগ্যবশত আমি এখানে বড় হয়েছি, যেখানে এইসব কথাবার্তা কেউ বললে, জানেন তো, মানে আমাদের সময়, ওই সময়টায় সবচাইতে সেফ মহিলাদের জন্য সেফ জায়গা ছিল হচ্ছে আপনি রিপন স্ট্রিট থেকে সোজা রাত 1টার সময় সোজা হাঁটতে হাঁটতে পাকসাকা সিআইটি রোডের মোড়ে পদ্মপুকুরে আসুন, এসে 3 নম্বর পোলের দিকে গিয়ে আপনি ইয়েতে ঢুকে পড়ুন। একবার যদি একটু জোরে কথা বলেছেন, তার কারণটা কি বলুন তো? কারণ এই পুরো অঞ্চলটার শোবার, পুরুষদের শোবার জায়গাটা হয় ফুটপাত, এই রাস্তা। একটা মেয়ে একটা জোরে যদি কোনো শব্দ করে, 150 লোক বেরিয়ে পড়বে, আর তারপর সেই ছেলেটাকে বা লোকটাকে খুঁজে পাওয়া যাবে না। মাংসের কতগুলো টুকরো এদিক ওদিক, ওরা বলে বিশ্বাস করে পিস পিস করকে কাটো, বিশ্বাস করে। তা বলে কি নিজেদের বউদের মারছে না, বা বউরা বড়দের মারছে না, ভিড় করে দাঁড়িয়ে দেখবে। কিন্তু বাড়াবাড়ি যদি কিছু হয়ে যায়, মানে এমন মারছে যেখানে এবার দুতরফই মারতে আরম্ভ করে, মহিলারা পুরুষদের ধরে মারবে, পুরুষরা মহিলাদের ধরে মারবে। সে একটা অদ্ভুত মজার ঘটনা। তারপর কান্নাকাটি হইচই হয়ে গেল, সবাই সবাইকে নিয়ে হাসপাতাল দৌড়লো, আবার ফেরত এলো, একটা মাইক বক্স বসিয়ে দিল, গান বাজনা শুরু হয়ে গেল, রান্নাবান্না শুরু হয়ে গেল। আমি বড় হয়েছি এভাবে, এবং যেখানে এসব করা যায় না, এসব করতে গেলে মানে পাকসাকা সিআইটি রোডে আপনি দাঙ্গা লাগাবার কথা ভাবতে গেলে আপনি মরে যাবেন, ভাবলে মরে যাবেন। কি আপনি কাউকে যদি পাশে বলতেন, মানে আমাদের সময় ওই 6 ডিসেম্বর ওরকম একটা ঘটনা ঘটলো, একটা লোককে ওখানে কিছু করতে দিয়েছে? কিচ্ছু করতে দেবে না। হ্যাঁ, দুটো সময় আমি দেখেছি সিপিআইএমের লোকেদের, আমি অস্বীকার করব না। দুটো সময়, ইন্দিরা গান্ধীর হত্যার সময় আর এই 6 ডিসেম্বরের সময়। সিপিআইএমের কাছে ছিল কি কার কাছ থেকে এইসব অস্ত্র পেয়েছিল আমার জানা নেই, কিন্তু ঠিক যেখান থেকে ঢুকবেন আপনি, ধরুন 3 নম্বর পোল দিয়ে আপনি ঢুকবেন, ওর মাথায় সমস্ত সিপিআইএমের ছেলে এবং মেয়েরা বসে আছে। মানে রেল লাইনের এ পাশ থেকে নামতে দেখলে বলছে চলে যা, মেরে দেবো, চলে যা, কারণ পিছনটাই হচ্ছে মুসলমান বস্তি। আমি খিদিরপুরে গিয়ে দেখেছি একই অবস্থা, বসে আছে, গলির মুখে বসে আছে, মিলিটারি এলে বিরক্ত করছে, পিছন থেকে চকলেট বোম ফাটাচ্ছে, সেটাও দেখেছি। মিলিটারি ঘুরছে, নেই কেউ, তারপর মিলিটারি এসে দরজা লাথি মেরে বললে এরপরে একটা যদি লোককে দেখেছি বেরিয়েছে, আমাদের কিন্তু শ্যুট করা। জ্যোতি বোস একটা যেই শুনলো ওখানে গণ্ডগোল হয়েছে, কোনো কথা না বলে ফোর্ট উইলিয়ামকে ফোন, ফোর্ট উইলিয়াম এসে গোটা লালবাজারকে নিয়ে এসে, তৎকালীন সময় যেটা এখন আর নেই, ওখানে একটা ট্রাম ডিপো মতো ছিল ঠিক ওই লালবাজারের ওই দিঘির পাড়ে, সবাইকে নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছে। এখানে বসো, লালবাজারে বসতে হবে না, লালবাজারের দখল নিয়েছে মিলিটারি। এক সন্ধ্যাবেলার মধ্যে সিদ্ধান্ত, কলকাতা শান্ত, কোথাও কিচ্ছু হবে না। এই যে জ্যোতি বসু একটা কথা বলতেন, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে রেপ হয় না। আপনি মধ্য এশিয়ায় কেউ রেপ করেছে, তাকে কি করে ওরা? নিয়ে এসে হয় একটা গাছের ওপর ঝুলিয়ে দেয়, আর নয় তার ক্রেনের ওপর ঝুলিয়ে দেয়, দিয়ে বলে পাথর ছুঁড়ে মারো। আর কার সাধ্য হবে রেপ করার? ওরা একটু বর্বর প্রথায় করে, আমাদের সেটা দরকার নেই। আপনি পশ্চিমবাংলা নারী নির্যাতন এবং শিশু নির্যাতনে
একদম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছিল। ও তো নাকি গার্হস্থ্য হিংসা তো আর গিয়ে বলতো না, সেটা পার্টি অফিস অব্দি যেত। কিন্তু এখন তো আপনি তো মানে মানে গুণে শেষ করতে পারবেন না। ওইটাই, কোন শাসক সে তার কোন সংস্কৃতি নিয়ে কিভাবে সেই সংস্কৃতির প্রকাশ ঘটাচ্ছে সেটাই নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ।